ভোরের আলো ফুটতে শুরু করেছে। আলোকিত হয়ে আসছে চারিপাশ। আকাশে নীল-লাভ আভায়া, নীল বর্ণ ধারণ করেছে প্রকৃতি। নীরব শান্ত পরিবেশ। পাখিদের এখনো ঘুম ভাঙেনি। ঘুম ভাঙেনি তোহারও। নিজের রুমের সাথে লাগোয়া বারান্দার রেলিংয়ে হেলান দিয়ে গভীর ঘুমে আচ্ছন্ন তোহা। ঠান্ডা বাতাসে তার কোমর পর্যন্ত ছড়ানো ঘন কালো খোপা চুলগুলো স্নিগ্ধভাবে উঠছে। চেহারা ফ্যাকাশে হয়ে আছে। চোখে মুখে বিচরণ করছে শুভ্র সৌন্দর্য। তার বারান্দার পাশাপাশি বারান্দাটাই তিহানের। মাঝখানে ব্যবধান খুব একটা বেশি না। কারেন্ট এসেছে আধ ঘন্টা আগে। সকাল পর্যন্ত অপেক্ষা করতে হয়নি। কারেন্ট আসাতে শাওয়ারে ঢুকেছিল তিহান। ঘেমে চুপচুপে ছিল তার শরীর। আধ ঘন্টার শাওয়ার নিয়ে গলা সাদা তোয়ালা ঝুলিয়ে বেরিয়ে এলো সে। পরনে শুধু কালো ট্রাউজার। গা না মুছে বেরিয়েছে সে। পানি গড়িয়ে পড়ছে উন্মুক্ত সাদা ফর্সা শরীর থেকে। সোফায় শুয়ে আছে সাইব আর নুহাস বিছানার এক কোণে। মূলত রুম শেয়ার করা তার বিশেষ পছন্দ নয়, তবুও উপায় না পেয়ে করতে হচ্ছে। ছোট একটা শ্বাস ফেলে চুল মুছতে মুছতে বারান্দায় যেয়ে দাঁড়ালো তিহান। ভেজা গায়ে ঠান্ডা বাতাস ছুঁয়ে যেতেই লেপ্টে থাকা পশমগুলো পর্যন্ত দাঁড়িয়ে গেল। অদ্ভুত তো, আজকে এত ঠান্ডা কেন? কালই তো গ্রীষ্মের পচা গরম ছিল। দরদরিয়ে ঘাম ছুটে যাচ্ছিল। আর আজকে কি শীতল পরিবেশ রীতিমতো কাঁপুনি ধরিয়ে দিচ্ছে। আকাশের দিকে চোখ গেল তিহানের। হালকা হালকা ধূসর কালো মেঘের আনাগোনা দেখা যাচ্ছে দক্ষিণ দিকটায়। বৃষ্টি হবে নাকি? গ্রীষ্মে স্বস্তিদায়ক বৃষ্টি। চুলের পানি ঝেড়ে যেই না রুমে ঢুকতে যাবে তখনই তার চোখ যায় পাশের বারান্দায়। তোহাকে সেখানে বসে থাকতে দেখে ভুরু কুঁচকে যায়। মৃদুস্বরে সে ডাকে, তিহু, এই ভোরবেলা এখানে বসে আছিস কেন? এই তিহু। তোহার সারা শব্দ পাওয়া গেল না। মেয়েটা কি ঘুমিয়ে আছে? তার দিকে পিঠ দেওয়া, তাই বুঝতেও পারছে না। কোনো উত্তর যেহেতু দিল না তার মানে ঘুমিয়ে আছে। কারণ তার কথার জবাব না দিয়ে সে বসে থাকতে এত সাহসী মেয়ের নেই। কিন্তু এই ঠান্ডার মধ্যে বারান্দায় ঘুমাচ্ছে কেন? তারপর তো সর্দি জ্বর বাড়িয়ে বসবে। তিহান রুমে ঢুকলো। গলায় তওয়ালাটা টেবিলে রেখে জামানা পরে ড্রয়ার থেকে তোহাদের ফ্ল্যাটের এক্সট্রা চাবিটি নিয়ে নিঃশব্দে বেরিয়ে গেল। ধীর পায়ে তোহার রুমে প্রবেশ করল সে। দরজাটা ভিতর থেকে আটকে দিয়ে এগিয়ে গেল বারান্দার দিকে। ততক্ষণে মাথাটা আরও একটু কাত হয়ে গেছে তোহার। মুখের ওপর এসে পড়েছে এতগুলো চুল। মাথাটা আরেকটু হেলে পড়ে যেতে নিলেই দ্রুত হাতে তা ধরে ফেলে তিহান। এক হাঁটু গেড়ে বসে নিজের বুকের ওপর ঠেকিয়ে রাখে। চুলগুলো কানের পিছে গুজে দিয়ে গালে কপালে হাত উল্টো পিঠে ছোঁয়া দেয়। তাপমাত্রা বোঝার চেষ্টা করে। মেয়েটার শরীর বরফ শীতল হয়ে আছে। পরনে আকাশি রঙের কামিজ, গায়ে ওড়না নেই, অথচ তার স্পষ্ট মনে আছে রাতে নিচে নামার আগে তোহার গায়ে সাদা ওড়না জড়ানো ছিল। সন্দেহবশত রেলিংয়ের ফাঁক দিয়ে নিচে তাকিয়ে তিহান লক্ষ্য করে তোহার সাদা ওড়না ঝুলছে তাদের নিচের ফ্ল্যাটের বারান্দায় গ্রিলে। হতাশ দৃষ্টিতে কিছুক্ষণ সেদিকে চেয়ে থাকে। তোহাকে পাজাকোলা করে কোলে তুলে নেয় তিহান। রুমে এনে বিছানায় শুয়ে দিয়ে সবার আগে তোহা একটু নড়ে চড়ে দুহাতে তিহানের গলা জড়িয়ে ধরে। ঠোঁটজোড়া কিঞ্চিৎ ফাঁক করে অস্ফুট স্বরে বলে, আপনি কেন রোজ রোজ আমার স্বপ্নে আসেন? তিহান শব্দহীন হাসি হাসে। তোহা আষ্টে পৃষ্ঠে তার গলা জড়িয়ে রেখেছে। মধ্য কারো দূরত্ব নেই। তোহার ঠোঁট বরাবর তার গাল ছুঁয়ে যাচ্ছে। তিহান তোহার কানের কাছে মুখ এগিয়ে ফিসফিসিয়ে বলে, তুমি বাস্তবে যা নিয়ে ভাববে
তাই তোমার স্বপ্নে প্রতিফলিত হবে। তুমি আমাকে নিয়ে ভাবো, সেজন্য আমি রোজ তোমার স্বপ্নে আসি, বুঝলে? তোহা ঠোঁট উল্টান, জড়ানো কণ্ঠে বলে, আমি আপনাকে নিয়ে কেন ভাবব? হয়তো আমি তোমার বিশেষ কেউ, সেজন্যই। বিশেষ কেউ? তিহান আর উত্তর দিল না। তোহা হাত ছাড়িয়ে উঠে পড়ল। দুবার মাথায় হাত বুলিয়ে দিতেই তোহা আবারও ঘুমে তলিয়ে গেল। কাঁধের কাজটা হালকা জ্বলছে তিহানের। তোহাও নখগুলো খুব হারালো। ঘরের ফ্যান ছেড়ে দিয়ে তার গায়ে কাঁধা দিয়ে দিল তিহান। বারান্দার দরজা লক করে জানালার পর্দা টেনে দিল। এতপর তোহার কপালে অধরে ছোঁয়া দিয়ে নিঃশব্দে রুম ত্যাগ করল। সকালে বাইরে চেঁচামেচিতে ঘুম ভাঙল তোহার। আড়মোড়া ভেঙে উঠে বসতেই খেয়াল হলো সে তো রাতে কারেন্ট নাই বলে গরমে বারান্দায় যেয়ে বসেছিল। তারপর কি সে নিজেই এসেছে ঘরে? মনে পড়ছে না তো। ধুর। চুলগুলো হাত খোপা করতে করতে আয়নার সামনে যেয়ে দাঁড়ালো সে। একটা কাঁটা দিয়ে তার আটকে দিয়ে আয়নার দিকে তাকাতেই লক্ষ্য করল তার গায়ে ওড়না নেই, বিছানায়ও নেই। বারান্দায় যেতে নিলেই দেখল দরজা ভিতর থেকেই লক। সে কি ঘুমের মধ্যে দরজা লক করেছে? স্টেন্স। বারান্দায়ও ওড়নাটা নেই। তার খুব প্রিয় ছিল ওড়নাটা। কোথায় গেল সেটা? নিচে ঝুঁকে দেখল কোথায় পড়েছে নাকি, কিন্তু না, কোথাও নেই। সকাল সকালই মনটা খারাপ হয়ে গেল তোহার। তার প্রিয় ওড়নাটায় কেন হারাতে হলো? বের হতেই শুনল খালামণি ডেকে পাঠিয়েছে তাকে। শুধু তাকে নয়, নিশা, স্বর্ণালী আর তুর্য কেউ যেতে বলেছে। সাইব এসে খবর দিতেই তারা বাধ্য ছেলেমেয়ের মতো সেখানে যেয়ে উপস্থিত হলো। ডাইনিং টেবিলে সাজানো সাদা রুটি আর গরুর মাংসের ভুনা, সাথে ঝোল করা খাসির মাংস। বাসার বাচ্চাদের জন্য নাস্তা বানিয়েছে আফিয়া। যদিও তারা বাচ্চা নেই, তবু আফিয়া কাছে সবসময় ওরা বাচ্চাই। নিশার শেষ নাস্তা এ বাড়িতে তার জন্যই আয়োজন করা। সবাই টেবিলে বসতেই তোহা কাচুমাচু করে বলল, খালামণি। আমি তো তার বাক্য পূর্ণ করার আগেই আফিয়া বলল, হ্যাঁ আমি জানি তুমি গরু খাসি খাস না। তোর জন্য আলাদা মুরগি করেছি, এনে দিচ্ছি। তোহা দ্রুত উঠে দাঁড়িয়ে বলল, আমি আনছি, তুমি বসো। তোর আনা লাগবে না, তবে উঠেই যখন পড়েছিস একটু কষ্ট করে তিনহানকে ডেকে আন না মা। সবাই নাস্তা করছে অথচ ও এখনও ঘুমাচ্ছে। তোহা কিছু বলতে যেও বলতে পারল না। চুপচাপ পা বাড়ালো তিহানের রুমের দিকে। দরজা লক ঘোরাতেই তা খুলে গেল। রুম অন্ধকার। তোহা লাইট জ্বেলে দিল। খালি গায়ে উল্টো হয়ে ঘুমাচ্ছে তিহান। গায়ে কাঁথা কোমর পর্যন্ত নেমে গেছে। চোখ নামিয়ে বিছানার পাশে যে দাঁড়ালো তোহা। ক্ষীণ স্বর ডাকল, তিহান ভাই উঠুন। তোহার হালকা ঝুঁকে গেল। আলতো করে তিহানের বাহুতে হাত রেখে ঝাঁকিয়ে বলল, তিহান ভাই, খালামণি ডাকছে আপনাকে, উঠুন না। তিহান চোখ এলোমেলো, তার চোখে সাদা অংশগুলো লাল হয়ে আছে। তোহা হাত সরিয়ে ভাবল, উনি কি ঘুমাননি রাতে? চোখ এত লাল কেন? তিহান সোজা ঘুরতে ঘুরতে বিরক্তকর কণ্ঠে বলল, সমস্যা কী তোর? সারাক্ষণ খালি মায়ের চামচামি করা। উঠাতে বলেছে বলে উঠাতে হবে? দেখিস না ঘুমাচ্ছি, তারপরও কেন ডাকলি? থাপড়ে গাল লাল করে দিব একদম। চোখজোড়া একটু ছলছল করে উঠল তোহার। লোকটা স্বপ্নের মধ্যে কি সুন্দর করে কথা বলে, আর বাস্তবে শুধু ধমকায় কেন? চোখে পানিগুলোতে আটকে দিয়ে সে ভারী কণ্ঠে বলল, নাস্তা ঠান্ডা হয়ে যাচ্ছে, জলদি আসবেন।
বলে দ্রুত পায়ে বেরিয়ে গেল সে। নাস্তা শেষে খালামণির সাথে সব হাতে হাতে গুছিয়ে দিচ্ছিল তোহা। বাকি সবাই ওদের ফ্ল্যাটে গেছে। সব গুছিয়ে সেও বেরোতে যাবে, তার আগে তিহানের ডাক শুনে থেমে যেতে হলো। তাকে রুমে ডাকছে তিহান। ছোট্ট একটা শ্বাস ফেলে পিছিয়ে যেয়ে রুমে উকি দিল তোহা। তিহান শার্টের বোতাম লাগাতে লাগাতে এগিয়ে এলো। তোহা হাত টেনে রুমের ভিতর নিয়ে এসে সাদা রঙের ওড়নাটা তার হাতে ধরিয়ে দিয়ে বলল, কাল রাতে বারান্দায় ঘুমিয়েছিলি কোন খুশিতে? চোখের পাতায় নেমে এসেছিল একরাশ প্রশ্নভরা তীর্যক চাহনি। হাতে থাকা ওড়নাটায় চোখ বুলিয়ে এক কদম এগিয়ে যায় তোহা। গলার স্বর নামিয়ে প্রশ্ন করে, আপনি কি করে জানলেন আমি বারান্দায় ছিলাম? আমার প্রশ্নের উত্তর না দিয়ে তুই পাল্টা প্রশ্ন করছিস তিহু। ভেরি ব্যাড। ব্যঙ্গাত্মক কণ্ঠে কথাটা বলে রুম থেকে বের হওয়ার জন্য পা বাড়াতেই আগোছালো হাতে তিহানের বাহু আঁকড়ে ধরে তোহা বলে, আমাকে আপনি রুমে এনেছিলেন? তিহান ঘাড় ঘুরিয়ে তার হাতের দিকে তাকায়। তোহা হাত নামায় না, একইভাবে ধরে রাখে, বরং আর একটু শক্ত হয় তার বাঁধন। তিহান ফুঁস করে শ্বাস ছাড়ে, জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে মাথা ঝুঁকিয়ে অনেকটা কাছে আসে। তোহার চোখের নিচে তাকিয়ে তীক্ষ্ণ সুচালো কণ্ঠে বলে, এখনও সন্দেহ আছে তোমার? মাথাটা ঘুরে ওঠে তোহার, কণ্ঠনালী শুকিয়ে কাঠ, গোলমেলে দৃষ্টি, অস্থিরময় মুখশ্রী। তিহানের এই তুমি সম্বোধনটা খুব বেশি মারাত্মক একটা বস্তু তার কাছে। কেমন সম্মোহনী একটা ডাক, মুহূর্তেই যেন তাকে এলোমেলো অনুভূতি অসীম সাগর স্রোতে ডুবিয়ে দিতে সর্বদা সক্ষম। তাকে এভাবে হাবুডুবু খাওয়ানোটা কি খুব বেশি প্রয়োজন? দৃষ্টি নামিয়ে ধীর গতিতে নিজের ঠোঁটটা কামড়ে ধরল তোহা। হাতে ধীর শক্তপোক্ত বাঁধনটা আপনা আপনি ছুটে গেল। নিশ্চুপ নির্বিকারভাবে মাথা নুয়ে একবার পিছাতে গটগট শব্দ তুলে বাইরের দিকে হাঁটা দিল তিহান। তার চোখ মুখ স্বাভাবিকের চেয়েও অতি স্বাভাবিক, তবে শুধুমাত্র গভীরতম দৃষ্টিতে লক্ষ্য করলে তার ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসি রেখাটা চোখে পড়বে কারো। ভারী ভারী কানের দুলগুলো কানে ঝুলছে, উফ বলে আর্তনা করে উঠল তোহা। পার্লারের মহিলারা দাঁত বের করে হাসল, বলল, আপনার মনে হয় অভ্যাস নেই। সুন্দর দেখানোর জন্য একটু কষ্ট তো করতেই হবে। তোহা প্রচণ্ড বিরক্ত বোধ করল। কানের দুলগুলো হাত দিয়ে ধরে নিশার উদ্দেশ্যে বলল, আমি এটা পড়তে পারবো না আপু, ট্রাস্ট মি, কান ছিঁড়ে যাবে আমার। নিশা তখন চোখ বন্ধ করে বসে আছে। তার চোখে আঠা দিয়ে নকল ভারী ঘন পাপড়ি লাগানো হয়েছে। না শুকানো পর্যন্ত চোখ খোলা মানা। তোহার উদ্দেশ্যে বিড়বিড় করে সে বলল, ক্যাচাল করিস না তোহা, এখান থেকে সোজা সেন্টারে যাব আমরা। তোর জন্য নতুন দুল কই পাবো? একটা দিনই তো কষ্ট করে পরে নে। তপ্ত নিঃশ্বাস ফেলে তোহা। এমনি গায়ে এত ভারী একটা লেহেঙ্গা পরিয়ে দিয়েছে, তার উপরে এই দুল। যদিও জামাটা খুব সুন্দর, তবু গরমে যাচ্ছে তাই অবস্থা তোহার। সবার প্রায় সাজগোজ শেষ। পার্লারের মহিলাটা একটা পাপড়িতে আঠা দিয়ে তার দিকে এগিয়ে আসতে সে আঁতকে উঠে বলল, এটা লাগাবেন না, আমার সাজা শেষ, দয়া করে আর কিচ্ছু লাগাবেন না। মহিলা থেমে গেল, বিরক্তকর দৃষ্টি নিক্ষেপ করে পাপড়িটা রেখে দিল। হাঁপ ছাড়ল তোহা। পার্লারে তারা 5 জন মেয়ে এসেছে। সে, নিশা, স্বর্ণালী আর বাকি 2 জন। নিশা খুব কাছের বান্ধবী। সারাক্ষণ তাদের মুখে তিহানের অ্যাট্রাকটিভনেস ব্যাপারের কথা শুনতে শুনতে কান পচে যাচ্ছে তোহার। মেজাজ বিগড়ে যাচ্ছে অকারণেই। এবড়ো থ্যাবড়ো ভাঙা রাস্তা, 2 হাতে লেহেঙ্গা উঠিয়ে কোনো রকম পার্লারের সামনে
2-3টে সিঁড়ি ভেঙে নেমে এলো তোহা। বাইরে অপেক্ষা করছে পাশাপাশি দুটো গাড়ি। একটা বাইরে দাঁড়িয়ে আছে সাইব, আর আরেকটায় পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে তিহান। অন্যদিকে দাঁড়িয়ে ফোনে কথা বলছে সে। পরনে কালো রঙের ইন করা শার্ট আর কালো প্যান্ট, ব্লেজারটা হাতে ঝোলানো। কালো জুতো জোড়া চকচক করছে, হাতে সেই সিলভার স্টিলের ঘড়িটা, চুলগুলো আঁচড়ানো সুন্দর করে। তারা কাছে যেয়ে দাঁড়াতেই তিহান গাড়ি থেকে সরে দাঁড়ায়। ফোনটা কেটে দিয়ে তোহার দিকে না তাকিয়ে সামনের সিটে কেটে খুলে দিয়ে বলে, তিহু আমার সাথে যাবে? বাকিরা সবাই সাইবের গাড়িতে যা। অন্য কেউ কিছু না বলেই নিশার বান্ধবীগুলো একসঙ্গে বলল, কেন? তিহান নিখুঁতভাবে হেসে বলল, ও আসলে বমি টমি অভ্যাস আছে খুব। এত গাধাগাধি করে বসলে তোমাদের গা ভরিয়ে বমি করে 2 মিনিটও লাগবে না ওর। আশা করি বুঝতে পেরেছ। নাক ছিটকালো ওরা দুজনে। তোহা আপত্তি করে কিছু একটা যাচ্ছিল, তার আগে তিহান তাকে গম্ভীর কণ্ঠে বলল, চুপচাপ ভিতরে গিয়ে বস। তুলনামূলক ধীর গতিতে ড্রাইভ করছে তিহান। সাইবদের গাড়িতে আগে চলে যেতেই আরও একটু কমে এলো স্পিড। তোহা থম মেরে বসে আছে তার কোলের ওপর রাখা তিহানের ব্লেজারটা। গাড়িতে এসি ছাড়া বিধায় তেমন গরম লাগছে না, তবে কানের ব্যথাটা বেড়ে চলছে। দাঁতে দাঁত চেপে সেটা সহ্য করছে তোহা। দুহাতে কানের দুল দুটো ধরে রেখেছে সে, যেন বেশি চাপ না পড়ে। সাইবদের গাড়ি যেই না মোড়ে ঘুরে চোখের আড়াল হয় যায়, তখন তাদের গাড়ি থেমে যায়। কি হয়েছে? জিজ্ঞাসুর কণ্ঠে তোহা। নিজের সিট বেল্টটা খুলে ফেলে তিহান একটু উঠে তোহার উপর ঝুঁকে যেতে মাথা পিছিয়ে ফেলে তোহা। তিহান তার চুলগুলো আঙুলের স্পর্শে ঘাড়ের পিছে দিয়ে দেয়। ঠান্ডা হাত কাঁধ ছুঁয়ে যায় কয়েকবার। তোহা শুকনো কণ্ঠে বলে, তিহান ভাই কি করছেন? তিহান রাগান্বিত দৃষ্টিতে তাকায়, মুখে কাঠিন্য ভাব, জ্বালাময়ী গাঢ় ধূসর চোখ। সে কানের দুল দুটো খুলে নিতে নিতে উচ্চস্বরে ঝাঁঝালো কণ্ঠে বলে, ব্যথা পাচ্ছিস? তাও পড়ে আছিস কেন ইডিয়েট? বলে কানের দুলে হুক খুলে তা খোলার জন্য আস্তে করে টান দিতে আ বলে চেঁচিয়ে ওঠে তোহা। চোখ মুখ কুঁচকে যায় তীক্ষ্ণ ধাঁধালো ব্যথায়। তিহান লক্ষ্য করে হালকা রক্ত বেরিয়ে আসছে তার কান থেকে। 2 আঙ্গুলের ডগা দিয়ে জায়গাটা চেপে ধরে সে। রক্তটুকু মুছে দিয়ে হাতের মুঠোয় থাকা কানের দুল জোড়া সজোরে গাড়ির সামনে জায়গায় রাখে। তোহার চোখ বন্ধ। তিহানের রাগের মাত্রাটা আন্দাজ করতে বিন্দুমাত্র কষ্ট হচ্ছে না তার। খানিক বাদে পিট করে তাকায় সে। ব্যথা কমেছে? নরম কোমল শোনায় তিহানের কণ্ঠ। তোহা আর চোখে একবার তাকিয়ে ছোট্ট করে উত্তর দেয়, কমেছে। গাড়ি স্টার্ট দেয় তিহান। হঠাৎ বলে, নিজেকে আঘাত করে কষ্ট দিয়ে অন্যের জন্য নিজেকে আকর্ষণীয় করিবি না আর কখনো। ভারী ভারী দুল পরে কান থেকে রক্ত বের করে সুন্দর সাজতে হবে না তোর। তারপর একটু থেমে ধীর কণ্ঠে বলে, তুমি যা আছো, যেমন আছো, তাই আমার জন্য যথেষ্ট। শেষের কথাটা শুনতেই এক মুহূর্তের জন্য কেঁপে ওঠে তোহার হৃদয় স্পন্দন। স্থির দৃষ্টিতে জানালার বাইরে চেয়ে রয় সে। কিছুক্ষণ পর অবচেতনায় আলতো করে তিহানের বাহুতে মাথা রেখে তোহা অবচেতন আচ্ছন্ন মনে ভাবে, তিহান ভাই মানুষটা যেন আগাগোড়াই আস্ত এক প্রহেলিকা। ছোট ছোট মরিচবাতি দিয়ে সাজানো বিশাল কমিউনিটি সেন্টার। চোখ ধাঁধানো সৌন্দর্য। গাড়ি থামে সেন্টারের সামনে। তখন তিহানের বাহুতে তোহার মাথা ঠেকানো, চোখ জোড়া বন্ধ। তিহান বেশ বুঝতে পারছে দ্বন্দ্ব করে আছে মেয়েটা। হালকা করে সেই হাড়টা নাড়িয়ে
সে বলেন, গাড়ি ঘুরাই তাহলে, বাসায় যে ঘুমা, বিয়েতে আর যাওয়া লাগবে না। তিহানের কথাগুলো কানে যেতেই ধরফরিয়ে সরে যায় তোহা। সে তো ঘুমায়নি, কেবল চোখ বন্ধ করেছিল, কিন্তু তিহানের বাহুতে মাথা রাখল কখন মনে পড়ছে না। সে শর্তে বেরিয়ে গেল তিহান। এতপর তাকে বের করে ধীর পায়ে সামনে এগিয়ে গেল। সেন্টারে এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে তোহা। চারপাশে সবাই বর পক্ষের, তাদের বাসায় কেউ নেই। কেন উপায় না পেয়ে সিঁড়ি বেয়ে একেবারে নিচে নেমে যায় তোহা। বাবুর্চি যেখানে রান্না করছে সেখানে তিহানকে দেখতে পায় সে। একটু পরে খাবার সার্ভ করা হবে। মেহমানদারিদের যেন কোনো রকম কমতি না হয় তার জন্যে সেখানে দাঁড়িয়ে তদারকি করছে সে। দূরত্ব পায়ে হেঁটে যেয়ে পিছন থেকে তিহানের হাতের তালু আঁকড়ে ধরে তোহা। হাতের টান পড়তে তিহান ফিরে তাকায়। তোহাকে দেখে তেজি কণ্ঠে বলল, সমস্যা কি? টানাটানি করছিস কেন? তোহা একটু এগিয়ে তিহানের গা ঘেঁষে দাঁড়ায়। চোখে মুখে ঘোর অস্বস্তি। এত অচেনা মানুষের ভিড়ে প্রচণ্ড অস্বস্তি হচ্ছে তার। উপরন্ত বাসার কাউকে আশেপাশে পাচ্ছে না। তোহার আড়ষ্ট চেহারা দেখে এবার নিজেই তাকে একটু কাছে টেনে নেয় তিহান। আঙুলের ভাঁজে আঙুল গলিয়ে শক্ত করে তার হাতটা ধরে রাখে। বলে, তুই একা কেন? সন্ন্যারা কোথায়? আমাদের বাসার কাউকেই খুঁজে পাচ্ছি না। ভুরু কুঁচকায় তিহান। সন্ধিহার কণ্ঠে বলে, খুঁজে পাচ্ছি না মানে? নাকি তুই হারিয়ে গেছিস? উত্তরে তোহা বোকা হেসে বলে, ওই আর কি। সেন্টারটা অনেক বড় তো, তালগোল পাচ্ছি না। মুখ ফুলিয়ে শ্বাস ছাড়ে তিহান। বাবুর্চিদের কিছু নির্দেশনা দিয়ে সেখান থেকে একটু সরে দাঁড়ায়। চুলার আগুনে উত্তাপে জায়গাটা গরম হয়ে গেছে। দাঁড়ানো যাচ্ছে না। নিজের হাতের মাঝে আবদ্ধ তোহার ঘেমে যাওয়া হাতটা ঠিকই অনুভব করতে পারছে সে। এক পলক তাকিয়ে তোহার কপালে বেঁকে যাওয়া টিকলিটা সোজা করে দিয়ে পকেট থেকে নিজের ফোনটা বের করে তিহান। স্বর্ণার নাম্বারে কল করে রিসিভ হয়ে ঝাড়ি দিয়ে বলে, কই তুই? তিহুকে একা ছেড়েছিস কেন? ওপাশ থেকে স্বর্ণার মিনমিন কণ্ঠে শোনা যায়, ও তো আমার সাথেই ছিল ভাইয়া, কখন যেন। এখন কোথায় তুই? দোতলায়, স্টেজের পাশে। আচ্ছা ওখানে থাক, আমি দিয়ে আসছি তিহুকে, বলে ফোনটা কট করে কেটে দেয় তিহান। স্বর্ণার কাছে তোহাকে দিয়ে নিজের ফোনটা তোহার হাতে ধরিয়ে দিয়ে বলে, রাখ তোর কাছে, মার ফোনটা আমার কাছে আছে, কোনো দরকার হলে এই নাম্বারে কল দিবি। তোহা মাথা কাত করে সম্মতি দিতেই আবারও ব্যস্ত পায়ে নিচে নেমে যায় তিহান। সে পথে মুগ্ধ নয়নে কিছুক্ষণ যে দৃষ্টি নামিয়ে ফেলে তোহা। একটু আগে নিশাকে গাড়িতে উঠিয়ে দেওয়া হয়েছে, বরযাত্রী চলে গিয়েছে, কেঁদে কেটে ভাসিয়ে ফেলেছে। তোহা এখনও আফিয়ার বুকে মাথা রেখে অনবরত কেঁদে চলছে সে। চোখের শ্বাস নষ্ট হয়ে একাকার অবস্থা। বাকিরাও কাছে। স্বর্ণালী আর ওদের ছোট খালা তোহার মাকে সামলাচ্ছে। সব কাজ শেষ করে তিহান সেদিকেই এগিয়ে এলো। আফিয়াকে উদ্দেশ্য করে চাপা স্বরে বলল, মা তুমি খালামণির কাছে যাও, আমি বরং তিহুকে বাসায় নিয়ে যাই, এত কাঁদলে অসুস্থ হয়ে যাবে। আফিয়া তোহার মাথায় হাত বুলিয়ে উঠে দাঁড়ায়, বলে, তুই তিহানের সাথে বাসায় যা, মা যে রেস্ট নে, আমরা একটু পরেই ফিরছি। সিক্ত চোখে তাকায় তোহা, নাক টেনে বলে, আমিও তোমাদের সাথে যাব। আফিয়া কিছু বলার আগেই তিহান তোহাকে টেনে নিজের পাশে দাঁড় করিয়ে বলল, তুমি যাও মা, আমি নিয়ে যাচ্ছি ওকে। গাঢ় অন্ধকার ঢাকা রাত, আকাশে চাঁদ নেই। অন্ধকারও অন্ধকারকে গ্রাস করেছে। মাঝে মধ্যে রাস্তায় সোডিয়ামের লাইটের আলোয় অন্ধকারটা মিউ গেলেও গাড়ি এগিয়ে যেতেই তা আবারও আগের রূপে ফিরে আসছে। ছিমছাম পরিবেশ, শো শো করে
চারদিক বেগে গাড়ি চলছে। জানালা দিয়ে মাথা বের করে রেখেছে তোহা। তার খোলা চুলগুলো এলোমেলোভাবে তিহানের মুখের উপর আছড়ে পড়ছে। তিহান একবারও সরায়নি চুলগুলো। সে অবস্থাতেই ড্রাইভ করছে। খানিক বাদে মাথার ভিতরে ঢোকায় তোহা। কান্না থেমেছে অনেকক্ষণ আগেই। গাড়ি ডান দিকে মোড় ঘুরে। এই রাস্তাটা হালকা আলোকিত। আশেপাশে বেশিরভাগ দোকান খোলা, তাই এতটা অন্ধকার নেই। হঠাৎই তোহার চোখ যায় গাড়ির সামনের জায়গাটায়। কিছু একটা ভেবে সে বলে, কানের দুল দুটো কই? ফেলে দিয়েছি। তিহানের শান্ত শীতল কণ্ঠ। কি? কেন? ওটা তো আর পরবি না? আর পড়তে চেলেও আমি পড়তে দিব না। রেখে কী লাভ? তাই বলে ফেলে দিবেন? তিহান এবার চিরচেনা গম্ভীর কণ্ঠে বলল, দিব এক চর। একদম বেশি কথা বলবি না। ব্যাস চুপ করে যায় তোহা। তিহানের প্রতি রাগ ঝাড়তেই তাকে তার কোলের ওপর রাখা তিহানের ব্লেজারটার ওপর দুহাতে দুমড়ে মুচড়ে আয়রন করা ব্লেজারটা যাচ্ছে তাই অবস্থা করে ফেলে সে। বাড়ি ফিরে তাদের রুমে দিয়ে নিজেদের ফ্ল্যাটে চলে গিয়েছে তিহান। ক্লান্ত ভঙ্গিতে বিছানায় বেশ কিছুক্ষণ পড়ে থেকে তারপর উঠে দাঁড়ায় তোহা। লেহেঙ্গা বদলে শাওয়ার নিয়ে হালকা কাপড়ের 3 পিস পরে বের হয়। ভেজা চুলগুলো ঝেড়ে তোয়ালা মেলে দেওয়ার জন্য বারান্দায় যেতেই লক্ষ্য করে পাশের বারান্দায় তিহান দাঁড়িয়ে রয়েছে। তার ঘরের লাইট জ্বালানো বিধায় সব কিছু স্পষ্ট দেখা যাচ্ছে। তিহানের কানে ফোন। উল্টো দিকে ফিরে ব্যস্ত ভঙ্গিতে কথা বলছে সে। তবে কিছুটা স্পষ্ট শোনা যাচ্ছে না। কেন জানি মনটা আবারও খারাপ হয়ে গেল তোহার। তোয়ালোটা মেলে দিয়েই রুমে এসে বারান্দার দরজাটা সজোরে আটকে দিল সে। হঠাৎ শব্দে ঘাড় বাঁকিয়ে তাকায় তিহান। বিষয়টা বোধগম্য হতেই হালকা হেসে উঠে সে। ঘরে এসে লেহেঙ্গাটা ঢোকানোর জন্য কাবার্ডের বড় অংশটা খোলা তোহা। তখনই তার চোখে আটকে যায় একপাশে রাখা বেশ বড়সড় একটা সাদা রঙের কাগজে মোড়ানো প্যাকেটের উপর একপাশে গাদি গাদি করে লেহেঙ্গাটা ঢুকে সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে প্যাকেটটা বের করে সে। আয়েশি ভঙ্গিতে বিছানার উপর বসে। মোড়ক খুলতেই একের পর এক বেরিয়ে আসে প্রায় 26 ডজন চুড়ি। সেই দিন যেসব চুড়ি দোকানে বিড়বিড় করে বলেছিল, সবই তো ভালো লাগছে। গুনে গুনে সেই সবগুলো চুড়ি এখানেই আছে। বিস্ময় নয়নে বিছানা ছড়িয়ে ছিটে রাখা চুড়িগুলো আরও একবার চোখ বুলাতে এতক্ষণে ভারী বিষাদ হৃৎপিণ্ডটা অগাধ খুশিতে লাফিয়ে ওঠে। মুখ প্রশস্ত হাসিতে চেহারা উজ্জ্বল হয়ে ওঠে। হুট করে তার মন ভালো হয়ে যায়। একেবারে হুট করেই।